ঘটনা শুরু হয় 2022 সালে। আমাদের পাশের বাড়িতে থাকতো সৃষ্টি এবং তার ছোট বোন বৃষ্টি। সৃষ্টি আমার সমবয়সী হওয়ায় আমরা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিলাম। একসঙ্গে বড় হওয়া থেকে শুরু করে স্কুল, পড়াশোনা, টিউশন সবই একসঙ্গে করেছি। তবে কলেজে ওঠার পর আমরা আলাদা বিষয় বেছে নেওয়ায় আলাদা কলেজে ভর্তি হই। তাতে অবশ্য আমাদের বন্ধুত্বে কোনো প্রভাব পড়েনি। সৃষ্টিদের বাড়ি ছিল আমাদের বাড়ির একেবারে লাগোয়া, একই দেওয়াল বলা চলে। আমাদের দুই পরিবারের মধ্যে খুব আন্তরিক সম্পর্ক ছিল। কোনো প্রয়োজন হলেই আমরা একে অপরের বাড়িতে ছুটে যেতাম। ভালো কিছু রান্না হলে সৃষ্টির মা আমাদের বাড়িতে পাঠিয়ে দিতেন, আবার আমার মাও সৃষ্টিদের বাড়িতে খাবার পাঠাতেন। ছোটবেলায় আমরা প্রায়ই অবসর সময় একে অপরের বাড়িতে কাটাতাম। তবে বেশিরভাগ সময় আমি সৃষ্টিদের বাড়িতে যেতাম, কারণ তাদের বাড়িতে একটা দোলনা ছিল যা আমার খুব প্রিয় ছিল। ধীরে ধীরে আমরা বড় হতে থাকি। খেলনাবাটি খেলার বদলে প্রেম ভালোবাসার গল্প নিয়ে আলোচনা শুরু হয়। আমার জীবনে প্রেম আগে আসে, আর সেই বিষয়টা সৃষ্টি প্রথম থেকেই জানত। ক্লাস 12-এর শুরুতে আমার এবং আমার বয়ফ্রেন্ডের পরিচয় হয়। সৃষ্টিকেও অনেকে প্রপোজ করত, কিন্তু তার কাউকে ভালো লাগতো না। যখন আমরা ক্লাস 11-এ পড়ি, তখন সৃষ্টিদের বাড়িতে তার এক মামা আসতেন। তার নাম ধরা যাক সৌভিক। তিনি আমাদের থেকে প্রায় 8-9 বছরের বড় হবেন। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এখানে টিউশন করতেন এবং উইকেন্ডসে সৃষ্টিদের বাড়িতে থাকতেন। সৃষ্টির মামা বলে আমিও তাকে মামার চোখেই দেখতাম। কিন্তু একদিন হঠাৎ সৌভিক মামা আমাকে বললেন, শোন, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? আমি বললাম, না না, বলো না, কি কথা? তিনি বললেন, আমি না তোর প্রেমে পড়ে গেছি। বাড়িতে থাকলে শুধু ভাবি কবে এখানে আসবো আর তোকে দেখতে পাবো। আমি অবাক হয়ে বললাম, এইসব কি বলছো? তুমি সৃষ্টির মামা, আমারও মামা, আর আমি এমনিতেই একটা অন্য সম্পর্কে আছি। আমার পক্ষে তোমার এই প্রস্তাব গ্রহণ করা সম্ভব না। আমাকে প্লিজ আর বিরক্ত করো না। এই বলে আমি সেদিন সৃষ্টিদের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসি এবং অনেক দিন সেখানে যাইনি। একদিন সৃষ্টি নিজেই আমাদের বাড়িতে এলো। এসে জিজ্ঞাসা করল, কিরে, তুই তো আসছিস না আজকাল আমার বাড়িতে? আমার উপর রাগ করেছিস নাকি? আমি বললাম, না না, তোর উপর রাগ করিনি। কিন্তু সৃষ্টি জিজ্ঞাসা করলো, হ্যাঁ কিন্তুটা কি হয়েছে? আমি তাকে সব খুলে বললাম। তার মামা আমাকে কি বলেছিলেন সব শুনে সৃষ্টি বলল, আমি জানতাম মামা তোকে পছন্দ করে, কিন্তু আমি তো ওনাকে বলেছিলাম যে তুই রিলেশনশিপে আছিস, তুই রাজি হবি না। তাও যে কেন এসব বললো আমি জানি না। এই আমি মামার হয়ে তোকে সরি বলছি, তুই প্লিজ কিছু মনে করিস না। আমি বললাম, আর পাগল, তুই কেন সরি বলছিস? এতে তোর কি দোষ? সৃষ্টি বলল, শোন না, আমি আমার মামার সঙ্গে কথা বলবো। আমি তাকে বললাম, থাক থাক, আমি যা বলার বলে দিয়েছি, বিষয়টা আর বাড়াস না। এরপর থেকে আমি সৃষ্টিদের বাড়িতে যখন ওর মামা আসতেন তখন যেতাম না। সৃষ্টিও আমাকে কিছু জিজ্ঞাসা করতো না, কারণ সে জানতো যে আমি কেন যাই না। আমাদের কারোর বাড়ির লোকই এই বিষয়টা সম্পর্কে সেরকম জানতো না। কিন্তু ওর মামা বারান্দায় বসে থাকতেন, আর আমি যখনই বাইরে বেরোতাম বা আমাদের বাড়ির উঠোনে আসতাম, উনি আমার দিকে তাকিয়েই থাকতেন। সৃষ্টিদের উপরের বারান্দা থেকে আমাদের বাড়ির উঠোন এবং বাড়ির গেট স্পষ্ট দেখা যেত। বিষয়টা আমাকে খুব অস্বস্তিতে ফেলত, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। যদি সবাই আমাকে ভুল বোঝে, এই ভয়টা কাজ করছিল। এভাবেই দিন কাটতে থাকে। আমরা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে উঠি। সৃষ্টিও কলেজে ভর্তি হয়, কিন্তু সৃষ্টির মামার সেই তাকিয়ে থাকা বন্ধ হয় না। একদিন সন্ধ্যাবেলায় সৃষ্টি আমাদের বাড়িতে আসে। আমরা দুজনে মুড়ি মাখা খেতে খেতে গল্প করছিলাম। হঠাৎ করে সৃষ্টি বলল, জানিস, মামা কিন্তু তোকে সত্যি খুব ভালোবাসে। আমাকে প্রায়ই বলে তোর সঙ্গে এই নিয়ে কথা বলতে, কিন্তু তুই রেগে যাবি বলে আমি আর কিছু বলি না। আমি বললাম, তুই তো জানিস আমি একটা রিলেশনশিপে আছি, আর আমি তোর মামাকে সেই চোখে দেখি না। তুই প্লিজ ওনাকে বোঝা। এরপর আমরা আবার অন্য প্রসঙ্গে গল্প করতে থাকি। কিছুদিন পর শুনলাম সৃষ্টি এবং তার পরিবার তড়িঘড়ি করে মামার বাড়ি গেছে। জানতে পারলাম সৌভিক মামা হার্ট অ্যাটাকে মারা গেছেন। যতই হোক, কারণ মৃত্যুর খবর শুনে তো আর খুশি হওয়া যায় না। আমারও খারাপ লাগলো। 3 দিন পর সৃষ্টি ফিরে এলো। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল রে? সৃষ্টি বলল, বন্ধুদের সঙ্গে ফিস্ট ছিল,
মামা অনেক মাটন আর মদ খেয়েছিল, হয়তো অ্যাসিডিটি হয়েছিল। রাত্রিবেলা বুকে ব্যথা শুরু হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। খবরটা শুনে আরো খারাপ লাগলো। কাকিমা খুব ভেঙে পড়েছিলেন, তবে কারোর জন্য তো আর জীবন থেমে থাকে না। ধীরে ধীরে সব শেষকৃত্য সম্পূর্ণ হলো, আর সৃষ্টির পরিবারও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলো। একদিন সন্ধ্যাবেলায় আমি আমার মা বাবার সঙ্গে টিভি দেখছিলাম। হঠাৎ করে সৃষ্টিদের বাড়ি থেকে প্রচন্ড চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পাই। আমরা সবাই দৌড়ে গেলাম কি হয়েছে দেখতে। গিয়ে দেখি সৃষ্টির ছোট বোন বৃষ্টি ভীষণভাবে কাঁদছে আর চিৎকার করছে। আর শুধু আমরা নই, পাড়ার অনেক মানুষ সেখানে ছুটে এসেছে। প্রথমে সবাই ভেবেছিল বোধহয় বাচ্চা মেয়েটা পড়ে গেছে বা কোথাও আঘাত পেয়েছে, কিন্তু গিয়ে দেখি কাঁদতে কাঁদতে বৃষ্টির মুখ পুরো লাল হয়ে গেছে। তাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। সৃষ্টি আমাকে দেখে বলল, ছাত্র নাটক করছে, পড়তে যাবে না বলে এমন করছে, এতক্ষণ ঠিক ছিল, একবার বাথরুম গিয়ে এসেছে, তারপর থেকেই শুরু হয়েছে, দেখ মনে হয় হোমওয়ার্ক টোমওয়ার্ক করেনি। আমরাও প্রথমে তাই ভেবেছিলাম। আমি বৃষ্টির কাছে গিয়ে বসলাম। কি হয়েছে বৃষ্টি, এভাবে কাঁদছো কেন? পড়তে যেতে ইচ্ছে না করলে যেও না, কিন্তু এত কাঁদলে শরীর খারাপ করবে। আমি কথাটা বলতেই বৃষ্টি হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে শান্ত হয়ে গেল। সবাই ভাবল ছোটবেলা থেকে আমাকে চেনে বলেই হয়তো আমার কথা শুনেছে। আমিও খুশি হলাম যে অন্তত আমার কথায় চুপ করেছে। কিন্তু তখনও আমরা কেউ জানতাম না যে এটাই ছিল আসন্ন ভয়ঙ্কর ঘটনার শুরু। কয়েকদিন পর আবার এক সন্ধ্যায় একই ঘটনা ঘটল। সেদিন আমি যেতে পারিনি, কারণ আমার অনলাইন ক্লাস চলছিল। তবে আমার মা আর পাশের বাড়ির এক জেঠিমা গিয়েছিলেন। তারাও দেখেছিলেন বৃষ্টির এই একই রকমের কান্নাকাটি। যেই তার কাছে যাওয়ার চেষ্টা করছিল, সে চিৎকার করে তাকে দূরে যেতে বলছিল। সবাই ভাবছিল হঠাৎ এমন কি হলো যে সে এভাবে আচরণ করছে। বাড়িতে কেউ কি তাকে কিছু বলেছে, নাকি অন্য কোনো সমস্যা হয়েছে? জিজ্ঞাসা করাতে বৃষ্টির বাড়ির লোকজন জানালো যে সে উপরে খেলছিল। হঠাৎ করেই তার মা তাকে সন্ধ্যার জলখাবার খাওয়ার জন্য ডাকেন। তারপর থেকেই সে এমন আচরণ শুরু করে। পাড়ার অনেকেই পরামর্শ দিলেন যে বৃষ্টিকে কোনো ভালো ডাক্তার বা মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাওয়া উচিত। এরপর প্রায়ই আমরা বৃষ্টির কান্নার শব্দ শুনতে পেতাম। অবশ্য প্রতিদিন কারো বাড়িতে যাওয়া সম্ভব নয়, তবু আমি আর আমার মা প্রায়ই ছুটে যেতাম। আর আশ্চর্যের ব্যাপার, বৃষ্টি আমাকে দেখা মাত্রই শান্ত হয়ে যেত। একদিন সন্ধ্যায় আমি আমার ঘরে হেডফোন লাগিয়ে অনলাইন ক্লাস করছি। হঠাৎ করে আমার মা দৌড়ে এসে আমাকে ডাকলেন। তিনি বললেন, তাড়াতাড়ি আয়, বৃষ্টি খুব কান্নাকাটি করছে, বলছে তুই না গেলে শান্ত হবে না। আমি কোনো কিছু না ভেবেই ক্লাসটা বন্ধ করে ছুটে গেলাম। গিয়ে দেখি বৃষ্টি চিৎকার করছে আর নিজের মাথার চুল খুব জোরে টানছে। আমাকে দেখেই সে দৌড়ে এসে জড়িয়ে ধরল। জানি না কেউ বিশ্বাস করবে কিনা, কিন্তু সেদিন বৃষ্টিকে জড়িয়ে ধরতেই তার শরীর থেকে আমি একটা অদ্ভুত অনুভূতি পেয়েছিলাম। এমন একটা অস্বস্তি যা ভাষায় বোঝানো কঠিন। তবু তখন কাউকে কিছু বলিনি। বৃষ্টি শান্ত হওয়ার পর আমি আর মা বাড়ি ফিরতে যাচ্ছিলাম। ঠিক তখনই বৃষ্টি জেদ ধরে বসলো যে সেদিন রাত্রিবেলা ও আমার সঙ্গেই থাকবে। বৃষ্টিকে তার মা অনেক বোঝালেন যে তোমার শরীর ভালো নেই, দিদি তো পাশের বাড়িতেই আছেন, সকালে গিয়ে গল্প করো। কিন্তু বৃষ্টি কিছুতেই মানল না, উল্টে আরো জোরে কান্নাকাটি শুরু করলো। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে ওর মা ওকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিলেন। সেদিন সৃষ্টিও আমাদের বাড়িতেই রইল। আমরা তিনজনে একসঙ্গে ঘুমোলাম। হঠাৎ করে রাতের কোনো এক সময় আমি আমার বুকের উপর খুব ভারী কিছু একটা অনুভব করলাম। মনে হলো কেউ যেন আমার মুখের খুব কাছে এসে গরম নিঃশ্বাস ফেলছে। আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলতে যা দেখলাম তা আজও ভুলতে পারি না। দেখি বৃষ্টি আমার বুকের উপর বসে আছে, আর ওর মুখটা আমার মুখ থেকে কয়েক ইঞ্চির দূরত্বে। ও একদম আমার মুখের সামনে ওর মুখটা এনে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মুখটা এখন বিকৃত, অস্বাভাবিক। একটা ভয়ঙ্কর হাসি ওর মুখে, যা একটা 11 বছরের বাচ্চার মুখে মানায় না। আমি ভয়ে চিৎকার করে ওকে সরানোর চেষ্টা করলাম। আমার এত জোরে চিৎকার করার সত্ত্বেও সৃষ্টির ঘুম ভাঙল না।
আমার মনে হচ্ছিল আমি যেন শুধু মুখ খুলছি, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দই বেরোচ্ছে না। কিন্তু আশ্চর্যজনকভাবে বৃষ্টির শরীরে তখন অস্বাভাবিক শক্তি। ওটুকু একটা বাচ্চা আমাকে কি করে চেপে ধরেছিল আমি আজও জানি না। ও আমার গলাটা চেপে ধরার চেষ্টা করতে লাগলো, আর তারপর একটা অদ্ভুত পুরুষ কণ্ঠে আমাকে বলল, বেঁচে থাকতে তোকে পেলাম না, মৃত্যুর পর এবার তোকে আমার সঙ্গে নিয়ে যাব। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি প্রাণপণে মনে মনে হনুমানজির নাম জপ করতে লাগলাম। আর ঠিক সেই সময় সৃষ্টির ঘুম ভেঙে যায়। সৃষ্টি উঠে বৃষ্টিকে দেখে এবং দেখার পরই আমার থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু সৃষ্টি তাকে ছুতেই বৃষ্টি তার মুখে থুতু ছিটিয়ে দেয় আর চিৎকার করে বলে, আমাদের মধ্যে আসবি না, আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যাব। সৃষ্টি ভয় কাঁপতে কাঁপতে পিছিয়ে যায়, তারপর মাকে ডাকতে ছুটে যায়। তখন আমার মনে হচ্ছিল এবার বোধহয় ভয়ে শ্বাসরুদ্ধ হয়ে আমি মারা যাব। আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিলাম না। মা আর সৃষ্টি যদি আর একটু দেরি করে আসতো তাহলে হয়তো সেদিন আমার। মা এসে সবকিছু দেখে সঙ্গে সঙ্গে গঙ্গা জল এনে বৃষ্টির গায়ে ছিটিয়ে দেয়। গঙ্গা জল পড়তেই বৃষ্টি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। সেই রাতটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলোর একটা হয়ে রইল। পরদিন সকালে মা বৃষ্টির বাড়ির লোকজনকে রাতের সমস্ত ঘটনা খুলে বলল। বৃষ্টির মা এসব শুনে ভীষণ ভেঙে পড়েছিলেন, কিন্তু আমার মা তাকে বোঝানোর চেষ্টা করলেন যে হয়তো নিজের মামার মৃত্যুর ঘটনাটা বৃষ্টিকে খুব ভাবিয়েছে, হয়তো ওর উপর কোনো প্রভাব ফেলেছে। ছোট মেয়ে, তাই হয়তো মানসিকভাবে গভীর আঘাত পেয়েছে। তিনি পরামর্শ দিলেন বৃষ্টির নামে পুজো দেওয়ার জন্য। সেই অনুযায়ী সেদিন দুপুরে আমার মা এবং বৃষ্টির মা দুজনেই গেলেন পুজো দিতে। কিন্তু পুজোর প্রসাদ এবং ফুল যখন বৃষ্টির হাতে এবং মাথায় দেওয়া হলো, তখন বৃষ্টি সেগুলো ছুঁড়ে ফেলে দিল। তারপর নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, আর কোনোদিনও এসব আমার কাছে নিয়ে আসবি না, আর আনলে তোর মেয়েকে শেষ করে দেব, আর তোকেও ছাড়বো না। এই কথা বলেই সে নিজের মায়ের মুখে থুতু ছিটিয়ে দিল। বৃষ্টির মা কিছুই বুঝে উঠতে পারছিলেন না। মাত্র কিছুদিন আগে তিনি নিজের ভাইকে হারিয়েছেন, তার উপর এখন ছোট মেয়েটার এই অবস্থা। অসহায় সেই মা কান্না ছাড়া আর কিছুই করতে পারছিলেন না। এরপর থেকে বৃষ্টির অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। সে ধীরে ধীরে খাওয়া দাওয়া কমিয়ে দিল। প্রায় বৃষ্টির জ্বর আসতো, শরীর খারাপ করত। তার সঙ্গে চলতে থাকলো কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি এবং অস্বাভাবিক আচরণ। এক সময় মনে হতে থাকলো সেই হাসি খুশি ফুটফুটে বাচ্চা মেয়েটা যেন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলোর মধ্যেই আমি নিজের জীবনে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করি। আমি যখনই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলতে যেতাম বা মেসেজ করতাম, তখনই হয় আমার প্রচন্ড ঘুম পেয়ে যেত, নয়তো ফোনের চার্জ শেষ হয়ে যেত, অথবা নেটওয়ার্ক থাকতো না। যখনই আমরা দেখা করার পরিকল্পনা করতাম, তখনই কোনো না কোনো কারণে সেই দেখা করাটা বাতিল হয়ে যেত। এভাবে টানা 3 মাস আমাদের দেখা হয়নি। আর সেই সময় আমাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ এগুলো লেগে থাকতো। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছিল যে আমরা প্রায় সম্পর্কটাকে ভেঙেই ফেলছিলাম। ঠিক সেই সময় এক রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি, এবং এই স্বপ্নটা যেন নেশার মতন, মায়ার মতন আমার গোটা মাথাকে তছনছ করে দিয়েছিল। স্বপ্নে দেখলাম সৌভিক মামা আমার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে বলছেন, তোকে আমার খুব ভালো লাগে রে, তুই কি আমাকে ভালোবাসবি? আয়, আমার কাছে চলে আয়, ওই দেখ তোর ওড়নাটা পড়ে আছে, যা ওটা তুলে নে, গলায় দড়ি দে, যা, তারপর আমরা দুজন একসাথে থাকবো। তোর বয়ফ্রেন্ড তো সবসময় তোর সঙ্গে ঝগড়া করে, ওকে ছেড়ে দে, যা, গলায় দড়ি দে, তুলে নে ওড়নাটা, যা যা তুল, ওকে ছেড়ে দে, ওকে ভুলে যা, আমি তোকে খুব সুখে রাখবো। এই স্বপ্ন দেখার পর আমি আতঙ্কে ঘুম ভেঙে লাফিয়ে উঠে বসে পড়লাম। সঙ্গে সঙ্গে আমার ফোনে হনুমান চল্লিশা চালিয়ে দিলাম, নিজেকে শান্ত করবার চেষ্টা করলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার গলার দুপাশে যেন আঙুলের চাপের মতো কিছু দাগ দেখা যাচ্ছিল। আমি মায়ের কাছ থেকে কোনো কিছুই লুকাই না, সব খুলে বললাম। মা সেদিনই আমাকে বাড়ির কাছের কালী মন্দিরে নিয়ে গেলেন।
সেখানে পুজো দিয়ে আমার জন্য প্রসাদ ও আশীর্বাদ স্বরূপ ফুল নিয়ে এলেন। এরপর থেকে আমি আর কখনো ওই দুঃস্বপ্নটা দেখিনি। কিন্তু বৃষ্টির অবস্থা ক্রমশ আরো ভয়াবহ হয়ে উঠছিল। একদিন দুপুরে বৃষ্টির মা তাকে অনেকবার খেতে ডাকলেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে উপরে তার ঘরে গেলেন এবং ঘরের সামনে যেতেই তিনি তীব্র সিগারেটের গন্ধ পেলেন। প্রথমে ভেবেছিলেন যে হয়তো বাইরে থেকে গন্ধটা আসছে, কিন্তু ঘরে ঢুকেই তিনি যা দেখলেন তার জন্য তিনি একেবারে প্রস্তুত ছিলেন না। দেখলেন 11 বছরের ছোট্ট বৃষ্টি তার বাবার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিয়ে বের করে খাচ্ছে। একটা বা দুটো নয়, ঘরের মেঝেতে 6-7টা খাওয়া সিগারেট পড়ে আছে। আরো ভয়ঙ্কর বিষয় হলো, ফ্রিজে রাখা কাঁচা মাংস ও বার করে খাচ্ছিল। মেঝেতে ছড়িয়েছিল মাংসের টুকরো, মুখে লেগে আছে এখনো সেই রক্তের দাগ। এই দৃশ্য দেখে বৃষ্টির মা জ্ঞান হারিয়ে ফেললেন। সেদিন বিকেলে সৃষ্টি কলেজ থেকে বাড়ি ফেরে। বাড়িতে ঢুকে কোনো শব্দ না পেয়ে তাদের উপরের তলায় যায়। গিয়ে দেখে তার মা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর বৃষ্টি ঘরের মধ্যে বসে খাওয়া সিগারেটের ছাই নিজের শরীরে মাখছে। এমনকি আঙুলে নিয়ে সেই ছাই চেটে চেটে খাচ্ছে। সৃষ্টি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, বোন, তুই কি করছিস? বৃষ্টি মুখ তুলে তাকাতেই সৃষ্টি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। এ কি তার ছোট বোন, নাকি সম্পূর্ণ অন্য কেউ? ওর মুখে অনেক কাঁচা মাংসের রক্ত লেগে, সিগারেটের ছাই মাখা সারা মুখ, চোখ দুটো অস্বাভাবিক লাল। এই দৃশ্য দেখে সৃষ্টি ভয় কেঁদে ফেলে। তারপর দৌড়ে আমাদের বাড়িতে এসে আমাকে মা বাবাকে ডেকে নিয়ে যায়। আমরা গিয়ে যা দেখলাম তা সৃষ্টির কথার সঙ্গে হুবহু মিলে গেল। সেদিনই প্রথমবার সবার মনে হলো যে এটা কোনো সাধারণ অসুস্থতা তো নয়, কিছু একটা অস্বাভাবিক ঘটছে। আমার মা বৃষ্টির মায়ের মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরান। জ্ঞান ফিরতেই তিনি কাঁপা গলায় আমাদের সমস্ত কিছু খুলে বললেন। নিজের মেয়ের সেই ভয়ঙ্কর রূপের কথা বলতে বলতে তিনি বারবার ভেঙে পড়ছিলেন। সব শুনে আমার মা বললেন, দেখুন দিদি, এগুলো আর স্বাভাবিক কিছু বলে মনে হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব কোনো ভালো তান্ত্রিক বা গুণিনকে ডেকে বৃষ্টিকে দেখানো উচিত। সেদিন সন্ধ্যায় বৃষ্টির বাবা অফিস থেকে ফিরে সবকিছু জানতে পারেন এবং নিজের চোখে ঘরের অবস্থা দেখে তিনি বিশ্বাস করেন সমস্ত কিছু, এবং স্ত্রী যে তাকে কোনো কিছুই বাড়িয়ে বলেননি এটা তার একদম বিশ্বাসগোচর হয়। পরদিন সকালেই তারা পরিচিত এক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেন এবং বৃষ্টির সমস্ত ঘটনার বিবরণ দেন। সব শুনে সেই তান্ত্রিক বললেন যে হয়তো কোনো খারাপ হাওয়া লেগেছে, আমি গিয়ে দেখে আসছি। আমি আর মা সেদিন তাদের সাথেই ছিলাম। দুপুরবেলায় ওই তান্ত্রিক এলো। তান্ত্রিককে দেখা মাত্রই বৃষ্টি একটা অদ্ভুত তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করল। তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করতেই বৃষ্টির শরীর অস্বাভাবিকভাবে মোচড়াতে শুরু করলো, যেন সেই শরীরের উপর বৃষ্টির কোনো রকম কন্ট্রোলই নেই। তার হাত পা বেঁকে যেতে শুরু করে, ঘাড়ও যেন স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি সাইডে ঘুরে যায়। তারপর সে তান্ত্রিকের দিকে তাকিয়ে একটা পুরুষ কণ্ঠে বলে ওঠে, তোর ছেলে এখন স্কুল থেকে বাড়ি ফিরছে জানিস? ওর অটোটা দুর্ঘটনা করাতে আমার একটু সময় লাগবে না। গলাটা শুনতে অনেকটা সৃষ্টির মৃত সৌভিক মামার মতো লাগছিল। এই কথা শুনে তান্ত্রিকের মুখের রং বদলে যায়। স্বাভাবিকভাবে ওনার ছেলের উপর আক্রমণ করার কথা বলছে এই ভূত। তিনি মন্ত্রপাঠ থামিয়ে দেন। তারপর বৃষ্টির মা বাবাকে বলেন যে আমাকে ক্ষমা করবেন না, আপনার মেয়ের সঙ্গে যে আছে তাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। এরপর তিনি আরেকজনের নাম এবং ফোন নম্বর দেন। তিনি জানান যে এই ব্যক্তির বাড়ি পুরুলিয়াতে এবং এই ধরনের বিষয়ে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তান্ত্রিক চলে যাওয়ার পর সন্ধ্যার দিকে বৃষ্টির বাবা সেই নম্বরে ফোন করেন। সবকিছু শোনার পর ওপার থেকে গম্ভীর গলায় উত্তর আসে, পরশু ভোর 6টার মধ্যে আমি তোমাদের বাড়িতে পৌঁছে যাব। তোমার মেয়েকে স্নান করিয়ে শুদ্ধ পোশাকে প্রস্তুত করে রেখো। তারপর তিনি একটি বিশেষ পুজোর জন্য প্রয়োজনীয় নানান সামগ্রীর তালিকা দেন। বৃষ্টির বাবা একদিনের মধ্যেই সমস্ত কিছুর ব্যবস্থা করে ফেলেন। এরই মধ্যে একদিন সন্ধ্যায় বৃষ্টি হঠাৎ করে তার বাবাকে বলে, যাও তো একটা সিগারেটের প্যাকেট এনে দাও। কথাটা শুনে বৃষ্টির বাবা রেগে যান। তিনি নিজের রাগ সামলাতে না পেরে বৃষ্টির গালে একটা চড় মেরে দেন এবং বলেন, পাগলামি শুরু করেছিস? তুই সিগারেট খাবি? হ্যাঁ, তোর এই পাগলামি আমি একেবারে শেষ করে দেব।
কিন্তু সেই কথা শেষ হওয়ার আগেই বৃষ্টি হঠাৎ করে তার বাবার গলা চেপে ধরে, এমনভাবে চেপে ধরে যে সৃষ্টি আর তার মা মিলেও তাকে ছাড়তে পারছিল না। অবশেষে বৃষ্টির মা ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে তার গায়ে ছিটিয়ে দেন। গঙ্গা জল পড়তেই বৃষ্টি অজ্ঞান হয়ে যায়। সেদিন রাতটা কোনোভাবে কাটানো হয়। নিরাপত্তার জন্য বৃষ্টির হাত পা বেঁধে তাকে ঘরের মধ্যে আটকে রাখা হয়। তারপর আসে সেই ভোর যেদিন পুরুলিয়া থেকে আসা তান্ত্রিক তাদের বাড়িতে পৌঁছন। এই অংশটা আমি সৃষ্টির মুখ থেকে শুনেছিলাম। সৃষ্টি বলেছিল, তান্ত্রিক বাবা বলেছিলেন ভোর 6টায় আসবেন, তাই আমি আর মা মিলে বোনকে স্নান করিয়ে পরিষ্কার কাপড় পরানোর চেষ্টা করি। কিন্তু আমরা দুজন মিলে কিছুতেই যেন ওকে কাপড় পরাতে পারছিলাম না। শেষ পর্যন্ত বাবাকেও সাহায্য করতে হয়, কারণ বোন কিছুতেই স্নান করতে চাইছিল না, পরিষ্কার জামাও পরতে চাইছিল না। অনেক কষ্টে তাকে প্রস্তুত করা হয়। ঠিক ভোর 6টার সময় একজন লম্বা রোগা প্রায় ওই 55-60 বছরের ভদ্রলোক আর তার সঙ্গে আরেকজন মাঝবয়সী ব্যক্তি আমাদের বাড়িতে এসে পৌঁছন। বাড়িতে ঢোকার আগে তিনি একটা পাত্র থেকে জল নিয়ে দরজার চৌকাঠে ছিটিয়ে দিলেন, তারপর ঘরে প্রবেশ করলেন। ঠিক সেই মুহূর্তেই ওপরতলা থেকে বৃষ্টির প্রচন্ড চিৎকার শোনা গেল। আমার মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, ওটাই আমার মেয়ে, দয়া করে ওকে বাঁচান, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। তান্ত্রিক বাবা এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা উপরে উঠে গেলেন। ঘরে ঢুকতেই বৃষ্টি খাট থেকে লাফিয়ে নেমে তার মুখের উপর থুতু ছিটিয়ে দিল। কিন্তু আশ্চর্যজনকভাবে তান্ত্রিক বাবা একটু রাগ করলেন না, বরং শান্তভাবে বৃষ্টির মাথায় হাত রাখলেন এবং চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে শুরু করলেন। কয়েক মুহূর্তের মধ্যেই বৃষ্টি অজ্ঞান হয়ে গেল। তারপর তিনি আমাদের দিকে ফিরে বললেন, মেয়েটার উপর তোমাদের পরিবারেরই সম্প্রতি মৃত একজন মানুষের প্রভাব রয়েছে, আর এখানে এমন কিছু আছে যা সে ছেড়ে যেতে পারছে না। আমরা সবাই নিঃশব্দে তার কথা শুনছিলাম, কিন্তু তখনও কেউ কল্পনা করতে পারেনি যে পরের কয়েক ঘন্টায় কি ভয়াবহ সত্য সামনে আসতে চলেছে। সৃষ্টি আবারও বলা শুরু করল। কিছুক্ষণ পর সেই তান্ত্রিক বাবা আবার বৃষ্টির মুখে জল ছিটিয়ে তাকে জাগিয়ে তুললেন। কিন্তু এবার বৃষ্টি আর আগের মতো অতটা অশান্ত ছিল না, তবে তার চোখ মুখে অদ্ভুত একটা পরিবর্তন স্পষ্ট ছিল। তান্ত্রিক বাবা বৃষ্টির চারপাশে একটা গণ্ডি কেটে দিলেন এবং যজ্ঞের প্রস্তুতি শুরু করলেন। বৃষ্টি বারবার সেই গণ্ডি পেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সে আসতে পারছিল না। সে চিৎকার করতে করতে নিজের মাথার চুল ছিঁড়তে শুরু করলো। তারপর এক পুরুষ কণ্ঠে বলতে লাগলো, আমাকে তুলি এনে দে, তুলিকে এনে দে, তাহলেই আমি চলে যাব। এই কথা শুনে তান্ত্রিক বাবা বৃষ্টির মাকে জিজ্ঞাসা করলেন, তুলিকে? তখন বৃষ্টির মা বললেন, তুলি তো আমাদের পাশের বাড়ির মেয়ে। ঠিক তখনই আমাকে ডেকে পাঠানো হয়। সৃষ্টি দৌড়ে এসে আমাকে সব কথা বলল। আমি তখন সবে মাত্র ঘুম থেকে উঠেছি। সব শুনে আমি মা বাবার সঙ্গে ছুটে গেলাম ওদের বাড়িতে। আমাকে দেখা মাত্র বৃষ্টি আরো বেশি অশান্ত হয়ে গেল। ও চিৎকার করে এক অস্বাভাবিক পুরুষ কণ্ঠে বলতে লাগলো, দেখ তুলি, ওরা আবার আমাকে তোর থেকে দূরে সরিয়ে নিচ্ছে। চল না আমার সাথে, আমি তোকে শুধু ভালোবাসি, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। বৃষ্টির গলা হলেও কথাগুলো যেন সৌভিক মামাই বলছিল। মনে হচ্ছিল বৃষ্টি নয়, তার ভিতর থেকে অন্য কেউ কথা বলছে। এসব শুনে তান্ত্রিক বাবা জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? তখন সৃষ্টি কাঁদতে কাঁদতে সব খুলে বলল, কারণ তখন আমার মধ্যে কথা বলার মতো কোনো ক্ষমতাই ছিল না। সে বলল, আমার মামা সৌভিক এখানে পড়াশোনার জন্য আসতো। সেই সময় থেকেই ও তুলিকে পছন্দ করত, কিন্তু তুলি একটা অন্য সম্পর্কে থাকায় মামাকে প্রত্যাখ্যান করে। তারপরও মামা তুলিকে ভুলতে পারেনি। প্রায়ই আমার কাছে তুলির কথা বলতো আর কাঁদতো, বলতো তুলিকে ছাড়া সে বাঁচতে পারবে না। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ভালোবাসা তো জোর করে হয় না। না, তুলি কখনো মামাকে সেইভাবে দেখেইনি। মামা মারা যাওয়ার আগের দিনও আমাকে ফোন করে তুলির খোঁজ নিয়েছিল। এই পর্যন্ত বলে সৃষ্টি কান্নায় ভেঙে পড়ল। অন্যদিকে বৃষ্টি একটানা বিড়বিড় করে যাচ্ছিল, আমার তুলি চাই, আমার তুলিকে আমাকে দে, আমার তুলি চাই, আমার তুলিকে আমাকে দে, আমার তুলি চাই, আমার তুলিকে আমাকে দে। আমার মা ভয় আমার হাত শক্ত করে ধরেছিলেন। বৃষ্টির জন্য আমাদের খারাপ লাগছিল ঠিকই, কিন্তু মা ভয় পাচ্ছিলেন আমার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। তখন তান্ত্রিক বাবা আবার বৃষ্টির দিকে কিছু জল ছিটিয়ে তাকে কিছুটা শান্ত করলেন। তারপর শান্ত গলায় বলতে শুরু করলেন, দেখ বাবা, আমি বুঝতে পারছি তুই তুলিকে ভালোবাসিস, কিন্তু এখন সেটা আর সম্ভব নয়। তুই যদি সত্যিই তুলিকে ভালোবাসিস, তাহলে তুই ওকে মেরে ফেলতে চাইছিস কেন? সত্যিকারের ভালোবাসা তো সেটা নয়।
তুলি যদি সুখে থাকে সেটাই তো তোর ভালো লাগার কথা। তোর আত্মার শান্তির জন্য আমি ব্যবস্থা করব, কিন্তু তুই এই মেয়েটাকে ছেড়ে দে, ওর কোনো ক্ষতি করিস না। কিন্তু বৃষ্টির ভিতরে থাকা সত্তাটি কিছুতেই মানতে চাইছিল না। সে শুধু একটাই কথা বলে যাচ্ছিল যে আমার তুলি চাই, আমার তুলি চাই। এরপর তান্ত্রিক বাবা চোখ বন্ধ করে একাগ্র মনে মন্ত্র জপ করতে শুরু করলেন। হঠাৎ করেই বৃষ্টি ভয়ঙ্কর এক আর্তচিৎকার করে উঠল। কিছুক্ষণ পর সে কণ্ঠস্বর আবার শোনা গেল, আমি কে ছেড়ে দেব, কিন্তু আমার একটা জিনিস চাই। তান্ত্রিক বাবা জিজ্ঞাসা করলেন, কি চাই তোর? সে কণ্ঠস্বর বলল, তুলির খুব প্রিয় কোনো একটা জিনিস আমি সঙ্গে করে নিয়ে যেতে চাই। সেটা দিয়ে আমি চলে যাব, আর কোনো দিন কাউকে বিরক্ত করব না। তখন তান্ত্রিক বাবা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, মা, তোমার সবচেয়ে প্রিয় জিনিসগুলোর মধ্যে এমন কিছু আছে যা তুমি দিতে পারবে? অনেক ভেবে আমি বললাম, আমার হাতে একটা ব্রেসলেট আছে, এটা আমাকে আমার বাবা উপহার দিয়েছিলেন, খুব প্রিয় আমার। তান্ত্রিক বাবা কিছুক্ষণ চুপ করে বসলেন এবং তারপর বললেন, মা, পরে তুমি আবার এমন ব্রেসলেট করে নিও, এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য এটা দিয়ে দাও। আমার খুব খারাপ লাগছিল। বাবার দেওয়া উপহার বলে জিনিসটার সঙ্গে অনেক আবেগ জড়িয়েছিল। তবু নিজের কথা এবং বৃষ্টির কথা ভেবে আমি ব্রেসলেটটা খুলে দিলাম। ব্রেসলেটটা বৃষ্টির হাতে দেওয়া হলো। সে অনেকক্ষণ ধরে সেটার দিকে তাকিয়ে রইল। আঙুল দিয়ে আলতো করে স্পর্শ করতে লাগলো। তার মুখে এমন এক অদ্ভুত প্রশান্তির ছাপ দেখা যাচ্ছিল যা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। তারপর তান্ত্রিক বাবা আমাকে সেখান থেকে চলে যেতে বললেন। আমি আর আমার মা বাবা বাড়ি ফিরে এলাম। ঘটনাটা এখানে শেষ হলেই হতে পারত, বা হয়তো ভালো হতো, কিন্তু এরপর যা ঘটলো তা দেখে কেউই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আমি চলে আসার পরের ঘটনাগুলো সৃষ্টি আমাকে বলেছিল। সৃষ্টির কথায়, তুই চলে যাওয়ার পর বৃষ্টি আবার মামার গলায় কথা বলতে শুরু করলো। তান্ত্রিক বাবা তখন বললেন, যা চেয়েছিস তা তো পেয়ে গেছিস, এবার তোর ভাগ্নিকে ছেড়ে দে। তখন বৃষ্টির ভিতর থেকে মামার কণ্ঠস্বর ভেসে এলো, হ্যাঁ, ছেড়ে দেব, কিন্তু আগে আমার কিছু জিনিস চাই। তান্ত্রিক বাবা জিজ্ঞাসা করলেন, কি চাই? সে বলল, একটা গোটা খাসি, 3টে গোটা ডিম, একটা জীবন্ত মুরগি, আর তুলির হাতের 1 গ্লাস জল। তান্ত্রিক বাবা বললেন, না, তুলি আর এখানে আসবে না। সঙ্গে সঙ্গে সে কণ্ঠস্বর উত্তর দিল, তাহলে আমিও যাব না। এবার তান্ত্রিক বাবা রেগে গিয়ে বৃষ্টির গায়ে ধুলোর মতো কিছু ছিটিয়ে দেন। বৃষ্টি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। তারপর তিনি দ্রুত নির্দেশ দেন যে তুলির হাত থেকে 1 গ্লাস জল এনে দিতে। আমি গিয়ে জল নিয়ে আসি। কিছুক্ষণ পর আবার বৃষ্টির জ্ঞান ফিরিয়ে আনা হয়। তারপর সে যা যা চেয়েছিল সবকিছু তার সামনে রাখা হয়। এরপর সে আবার জিজ্ঞাসা করে যে তুলির হাতের জল কোথায়? তান্ত্রিক বাবা উত্তর দেন, এই তো, তুলি পাঠিয়েছে। কিন্তু সে সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমি তুলির হাত থেকেই জল চেয়েছিলাম। তখন তান্ত্রিক বাবা দৃঢ় গলায় বললেন, সেটা তো আগে বলিসনি, আর যদি বেশি জেদ করিস তাহলে কিন্তু ব্রেসলেটটাও কেড়ে নেব। তুই যা যা চেয়েছিস সব তো দেওয়া হয়েছে, এবার মেয়েটাকে ছেড়ে দে, নইলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। এই বলে তিনি জোরে জোরে মন্ত্র পাঠ শুরু করেন এবং বৃষ্টি প্রচন্ড জোর চিৎকার করতে শুরু করে। একদিকে মন্ত্র পাঠের শব্দ, অন্যদিকে বৃষ্টির চিৎকার, দুটোই যেন একে অপরকে ছাপিয়ে যেতে শুরু করলো। কিছুক্ষণ পর সে শান্ত হয়। সবকিছু শেষ হওয়ার পর তান্ত্রিক বাবা বললেন, এবার চলে যা, আর কখনো কাউকে বিরক্ত করবি না। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে তুই সত্যি চলে গেছিস? তখন বৃষ্টির ভিতর থেকে সেই কণ্ঠস্বর উত্তর দিল, আমি চলে গেলে বাড়ির সামনের যে বড় নিম গাছটা আছে তার একটা বড় ডাল ভেঙে পড়বে, তখন বুঝবি আমি চলে গেছি। কথাটা শেষ হওয়ার কয়েক মুহূর্ত পরেই হঠাৎ করে একটা দমকা হাওয়া বইতে শুরু করলো। তারপর ধরাম করে একটা আওয়াজ হলো। এক প্রচন্ড শব্দে নিম গাছের একটা বিশাল ডাল ভেঙে মাটিতে পড়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই বৃষ্টি ঘরে অজ্ঞান হয়ে গেল। এরপর তান্ত্রিক বাবা বাড়ির চারপাশ বন্ধন করে দেন এবং পরিবারের প্রত্যেককে রক্ষা কবচ স্বরূপ কিছু আচার পালন করান। তিনি বলেছিলেন যে এখন আর কোনো সমস্যা হবে না, তবে যত তাড়াতাড়ি সম্ভব মৃত আত্মার শান্তির জন্য গয়ায় গিয়ে পিণ্ড দান করতে হবে। এই পর্যন্ত বলে সৃষ্টি একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। এরপর সত্যি আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, তবে আমার টানা 3 দিন খুব জ্বর ছিল। তান্ত্রিক বাবা বলেছিলেন শরীর বন্ধন করা থাকায় কোনো অশুভ শক্তি আমার ক্ষতি করতে পারেনি। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি। বৃষ্টিও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে।
আজ বৃষ্টি সম্পূর্ণ সুস্থ, তার পরিবারের সবাই ভালো আছে। আমার আর আমার বয়ফ্রেন্ডের মধ্যে যে সমস্যাটা ছিল সেটাও ধীরে ধীরে মিটে যায়। আমরা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি। তবু আজও যখন এই ঘটনাগুলোর কথা ভাবি আমার খুব কষ্ট হয়। বৃষ্টির জন্য তো হয়ই, সৌভিক মামার জন্যও হয়। হয়তো তিনি বেঁচে থাকলেও আমি তাকে কোনোদিন ভালোবাসতে পারতাম না, কিন্তু তিনি যে এতটা কষ্ট পেয়েছিলেন সেটা আমি বুঝতে পারিনি। তার মৃত্যু ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। হয়তো জীবনের অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক অপূর্ণ ইচ্ছা নিয়েই তাকে চলে যেতে হয়েছিল। আজও আমি শুধু এটাই চাই, তিনি যেখানেই থাকুন না কেন তার আত্মা যেন শান্তি পায়। এই ছিল আজকের ঘটনা।